আজকে আলোচনা হবে অসুখী একজন কবিতার উপরে। এটা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্ভুক্ত। কবিতাটা এসএলএসটি পরীক্ষাতেও সিলেবাসে আছে, আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বাংলা মিডিয়ামের মাধ্যমিক পরীক্ষা তারও সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো এই আলোচনাটায় মূলত মাধ্যমিকের স্টুডেন্টদের উপযোগী করেও বলা হবে, আবার একই সঙ্গে এসএলএসটির পরীক্ষার্থীদের জন্যও। এসএলএসটি পরীক্ষার্থীদের ক্ষেত্রে এমসিকিউ এবং কবিতার লাইন ওয়াইজ যদি পরবর্তীতে ডেসক্রিপটিভ প্রশ্ন আসে, দুরকমভাবেই বলা হচ্ছে। আর মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য লাইন বাই লাইন ভালো করে বোঝা এবং সেখান থেকে যে এমসিকিউ এসে টাইপ এবং 3 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে সে বিষয়েও একটু আলোচনা করার ইচ্ছে রয়েছে। তো কবিতাটা লেখা পাবলো নেরুদার, আমরা এটা জানি, নেরুদার একটা ছবি। কবিতা সম্পর্কিত প্রাথমিক যে তথ্যগুলো যেগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এটা মাধ্যমিক এবং এসএলএসটি দুই ধরনের স্টুডেন্টদের জন্যই। সেটা হচ্ছে কবির নাম পাবলো নেরুদা, এটা ছদ্মনাম, এটা এসএলএসটির জন্য ইম্পর্ট্যান্ট। কবির জীবনকাল 1904 থেকে 1973। কবির প্রকৃত নাম ছিল নেক্তালি রিকার্দো রেয়েন্সে বাসোয়ালতো। এই নামটা আমাদের মুখস্থ রাখতে হবে। মাধ্যমিকের জন্য এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এসএলএসটির জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মাধ্যমিকের ক্ষেত্রে এমসিকিউতে দিতেই পারে যে এই নামটা কোন কবির, কিংবা উল্টোটা দিতে পারে পাবলো নেরুদার আসল নাম কি ছিল। এমসিকিউ দিতে পারে, আবার এসএ টাইপও দিতে পারে মাধ্যমিকের ক্ষেত্রে। ছদ্মনামের পিছনে অনুপ্রেরণা, ছদ্মনাম বলতে এই পাবলো নেরুদা। নেরুদা ছদ্মনামে দুটো শব্দ ব্যবহার করেন, পাবলো আর নেরুদা। পাবলো হচ্ছে পাবলো পিকাসো, একজন বিখ্যাত আর্টিস্ট, তার অনুসরণে পাবলো নামটা নেওয়া। আর নেরুদা নামটার পিছনে রয়েছে চেক লেখক যা নেরুদা। আমরা এটা একটু মুখস্থ রাখবো, এসএলএসটিতে এটাও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। পাবলো নেরুদা চিলির অধিবাসী ছিলেন। চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ। এই চিলি দীর্ঘদিন ধরে স্পেনের অধীনে ছিল। আমাদের ভারত যেমন ব্রিটিশ উপনিবেশ ছিল, তেমনি দক্ষিণ আমেরিকার অনেক দেশ তারা স্পেনের উপনিবেশ ছিল, তার মধ্যে চিলি একটা। তো যাই হোক, এই জন্য চিলিতে স্প্যানিশ ভাষাটাই প্রধান ভাষা হিসাবে ব্যবহৃত হয়। পাবলো নেরুদাও স্প্যানিশ ভাষারই কবি ছিলেন। তিনি ওই ভাষাতেই তার লেখালেখি করেছেন। নোবেল পুরস্কার পেয়েছেন 1971 সালে। যদি প্রশ্ন আসে এখানে, খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে, বিশেষ করে এসএলএসটির জন্য। সেটা হচ্ছে যদি বলে যে পাবলো নেরুদা কত সালে নোবেল পুরস্কার পান, তো 1971 সালে লিখে আমাদের টিক দিতে হবে। যদি আসে এরকম যে পাবলো নেরুদা কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তো আমরা এরকম, যেহেতু এটা মাধ্যমিকের সিলেবাসে আছে, সেহেতু নেরুদার ওপরে কিছু নেরুদার লেখা কিছু বইয়ের নাম তো থাকতে পারে, এবং এই কাব্যের মানে এই কবিতার যে মূল কাব্যগ্রন্থ সেটার নামও আমাদের কম বেশি জানতে হবে। তো সেক্ষেত্রে একটা অপশান এরকম দিয়ে দিতে পারে, বাকি 3টে অপশান অন্য কিছু দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে এই নোবেল পুরস্কারটা নেরুদা পান কোনো পার্টিকুলার গ্রন্থের জন্য নয়। রবীন্দ্রনাথ যেমন গীতাঞ্জলির থেকে কিছু কবিতা এবং অন্যান্য কাব্যগ্রন্থের কিছু কবিতাকে একসঙ্গে ইংরেজিতে অনুবাদ করে সংকলন করেছিলেন এবং দ্য সং অফারিংস নাম দিয়ে একটা কাব্য সংকলন বের করেন, এবং সেই সং অফারিংসের জন্যই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। কিন্তু নেরুদা এরকম কোনো বিশেষ একটা গ্রন্থের জন্য পাননি, উনি তার সারা জীবনের যে সাহিত্য কীর্তি তার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1971-এ। সুতরাং যদি প্রশ্নে এরকম অপশান থাকে যে 3টে বইয়ের নাম দিয়ে দিল, আরেকটা দিয়ে দিল উপরের কোনোটাই নয়, তাহলে আমাদের ওই উপরের কোনোটাই নয় এটাতে টিক দিতে হবে। এরপরে এই কবিতার ওপরে কতগুলো কথা উৎস সম্পর্কিত। সেটা হচ্ছে এর মূল গ্রন্থের নাম হচ্ছে এক্সট্রাভাগারিয়া, যেটা স্প্যানিশ ভাষায় লেখা। তো এই এক্সট্রাভাগারিয়া এটা একটুখানি আমরা দেখে নিই,
এইটাই হচ্ছে এটা হচ্ছে নেরুদার লেখা। বইটার 1973 নাগাদ একটা সংস্করণ বেরোয় সেটা। কিন্তু এইখানে আমাদের যে কারণে এই কথাগুলো বলা সেটা হচ্ছে আমরা এখানে লক্ষ্য করছি এইটা হচ্ছে এই বইয়ের ভেতরের যে পেজ সেটা, এবং এখানে এখানে দেওয়া রয়েছে একটা তথ্য, সেটা হলো এখানে আমরা দেখতে পারবো ছোট করে যে এটা এই বইটা মূল বইটা 1958 সালে প্রকাশিত হয়েছিল বুয়েন্স আইরেস থেকে, যেটা আর্জেন্টিনার রাজধানী। তো ওখান থেকে বেরিয়েছিল এক্সট্রাভাগারিও এই নামে, শেষে ও আছে। স্প্যানিশ ভাষায় এই এ ও এগুলো হচ্ছে আমাদের যেমন লিঙ্গ অনুযায়ী শেষে বিভক্তি বদলে যায়, ঠিক সেরকমভাবে স্প্যানিশ ভাষাতেও এই ঘটনাটা ঘটে। তো এই কারণে আমাদের যদি পরীক্ষায় অপশান দিয়ে দেয় যে এর মূল কাব্যগ্রন্থের নাম কি, একটাতে দিয়ে দিল এক্সট্রাভাগারিয়া। হ্যাঁ, এক্সট্রা আমরা বলি, ওদের স্প্যানিশ ভাষায় উচ্চারণটা হচ্ছে এস্ত্রা, এরকম উচ্চারণ, এস্ত্রাভাগারিয়া, ভ্যাগারিয়া এরকম। তো এখানে রিও যদি থাকে তাহলেও আমাদের উত্তর ঠিক হবে, রিয়া যদি থাকে সেটাও ঠিক হবে। আচ্ছা, এরপরে তো যথারীতি আর এর যে বাংলা সংকলন গ্রন্থ সেইটা হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। এটা নিয়েও প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন বা এসে টাইপ প্রশ্ন। সেটা হচ্ছে নবারুণ ভট্টাচার্য, আমরা এখানে জানি যে বাংলায় অনুবাদ করেছেন। নবারুণ ভট্টাচার্য বেশ কিছু বিদেশি কবিতার বঙ্গানুবাদ করে একটা বইয়ে সেটা সংকলন করেন। শুধু কবিতা নয়, কিছু গদ্যেরও অনুবাদ করেছিলেন, ব্যক্তিগত গদ্যের। তো তারই একসঙ্গে যে বইটাতে সংকলন করেন, বইয়ের নাম দিয়েছিলেন বিদেশি ফুলে রক্তের ছিটে। তো সেখান থেকে এটা নেওয়া হয়েছে বানান। আচ্ছা, ওকে, একটু বুঝে নিতে হবে। আচ্ছা, মূল কবিতা, এই মূল কবিতাটার নাম হচ্ছে লা দেসদিসাদা। লা দেসদিসাদা, এটা স্প্যানিশে এই নামটা রয়েছে। এর অর্থ হচ্ছে দুর্ভাগ্যজনক, আনফরচুনেট এর নাম অর্থ। তো আর ইংরেজিতে এই কবিতাটার অনুবাদ হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান বলে, ইংরেজিতে এর অনুবাদ আমরা এখানে দেখতে পাবো। এইটা হচ্ছে ওই বইয়ের যেটা ইংরেজি অনুবাদ। এখানে রয়েছে এই যে শেষের দিকে এসে লা দেসদিসাদা, যেটা ইংরেজিতে হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান। এখানে মানে এই বইয়ে একই সঙ্গে স্প্যানিশ কবিতাটা এবং তার ইংরেজি যে ট্রান্সলেশন পাশাপাশি রয়েছে। তো যাই হোক, আমাদের এমসিকিউ এর জন্য এটা মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে বাংলা অনুবাদের নাম দেওয়া হয়েছে অসুখী একজন। বাংলা কবিতার অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। আরেকটা তথ্য যেটা নিয়ে এমসিকিউ প্রশ্ন হলেও হতে পারে বা মাধ্যমিকের ক্ষেত্রে এসে টাইপ কোশ্চেনও হতে পারে, সেটা হচ্ছে এই কবিতাটার প্রেক্ষাপট কি ছিল। এখন বাজার চলতি যে বইপত্রগুলো সেখানে রয়েছে যে এই কবিতার প্রেক্ষাপট হচ্ছে চিলির গৃহযুদ্ধ, এরকম একটা কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে এই চিলির গৃহযুদ্ধ বলে ওই কবির জীবনকালে চিলিতে কোনো গৃহযুদ্ধ ঘটেনি। গৃহযুদ্ধ হয়েছিল সেটা 1830-এর দশকে একবার, আবার 1890-এর আগে, একটু আগে একবার। এবং কবি যখন এই কবিতাটা লিখছেন 1950-এর ঠিক পরপর, এই সময়টাতে এর প্রেক্ষাপটটা ব্যবহার করা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না, কিন্তু বাজার চলতি বইগুলোতে এটা দেওয়া রয়েছে এবং আমাদের পরীক্ষাতে প্রশ্ন দিতেও পারে। যদি দেয় তাহলে আমরা পরিস্থিতি অনুযায়ী চিলির গৃহযুদ্ধ যদি অপশানে থাকে টিক দেব, যদি এসে টাইপ প্রশ্ন আসে মাধ্যমিকের ক্ষেত্রে তাহলে তোমরা লিখে দেবে চিলির গৃহযুদ্ধ, ব্যাসেই। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কি, এই কবিতাটায় যে একটা ছোট্ট কাহিনী সূত্র আছে সেটা হলো এরকম। আমি ভনিতায় কবি নায়ক বা কবিতার যে কথক তিনি বলছেন যে আমি মানে তিনি একটা মেয়েকে দাঁড় করিয়ে রেখে বাড়িতে অপেক্ষায় রেখে তিনি চলে গেলেন অনেক দূরে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধে সমস্ত কিছু ধ্বংস হলো, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। সে তখনও ওই আমি নামের যে কবি নায়ক বা কথক তার অপেক্ষায় সে
দিন যাপন করতে থাকলো। তো এই মূলত একটা কাহিনী সূত্র। তো এই কাহিনীর ক্ষেত্রে প্রশ্ন হতে পারে, মানে আমাদের যেটা এমসিকিউ প্রশ্ন আসে বা এসে টাইপ প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমি কে, মেয়েটা কে, এই দুটো প্রশ্ন আমরা ডিটেলসে পরে যখন লাইন বাই লাইন পড়বো তখন পড়বো। আপাতত আমরা এমসিকিউ বা এসে টাইপ আসলে এই উত্তরটা লিখবো, সেইটা একটু বুঝে নিই। তাহলে আমি হচ্ছে কবি নায়ক। কবি নায়ক কবি নায়ক অর্থাৎ কবিতাতে যদি আমি সম্বোধনে কোনো কবিতা লেখা হয়, তাহলে আমি সম্বোধন বলতে আমি ভণিতা ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত লিখি কবি নায়ক, মানে সেটা হুবহু কবি নন। হ্যাঁ, এরকম গল্পের ক্ষেত্রে যেরকম আমি দিয়ে গল্প লেখা হয় অনেক, যেমন শাবলতলার মাঠ আছে, এরকম আরও অনেক গল্প আছে। তো সেক্ষেত্রে আমি বলতে আমরা কথক বলি, ন্যারেটর বলি ইংরেজিতে। তো বাংলাতে আমরা সেটাকে কবি নায়ক কিংবা কথক বললেও ভুল হবে না। আমরা যদি লিখি কথক তাহলেও ঠিক হবে, কিন্তু কবি বলাটা পুরোপুরি ঠিক নয়, হ্যাঁ, প্রকরণগত দিক থেকে। আচ্ছা, আর একটা কি হতে পারে, যে মাতৃভূমি ছেড়ে দূরে যেতে বাধ্য হওয়া দেশপ্রেমিক মানুষ বা নাগরিক, আমরা ডিটেলসে পরে আলোচনা করব। আর একটা কি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তো আমি বলতে মূলত এই মানুষগুলোর কথাই এখানে বলা হতে পারে। আচ্ছা, এরপরে মেয়েটিকে, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। যদি এমসিকিউ হয় তাহলে আমাদের এই যে অপশানগুলো এর মধ্যে কোনো একটা থাকবে, বা অন্য কিছু দিলেও বুঝতে পারবো যে এর যে অর্থ, এই অর্থগুলোই কোনো না কোনো দিক থেকে প্রতিফলিত হবে সেই শব্দটার মধ্যে। তো মাতৃভূমি, মেয়েটি বলতে এটাকে বোঝানো হয়েছে। আবার শুভ চেতনা বা মানবতা বা মানুষের শুভ ইচ্ছা। তো এই জিনিসগুলো, মানে এই যে অর্থগুলো, এর হয় হুবহু এই শব্দগুলোর মধ্যে কোনো একটা শব্দ দিয়ে দেবে অপশানে, অথবা এমন হতে পারে যে অন্য কোনো একটা শব্দ দিল, কিন্তু সেই শব্দটা এই শব্দগুলোর অর্থের সঙ্গে মিল যুক্ত, এরকম শব্দও দিতে পারে। আমরা পরিস্থিতি বুঝে সেভাবে উত্তরে লিখব, এমসিকিউ হোক বা এসে টাইপ হোক। আচ্ছা, এবার আমরা কবিতার লাইন বাই লাইন পড়ি, পড়ে আমরা আলোচনা করি। তো বলছে যে আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূরে, দূর দূরে। এখন কথা হচ্ছে, এখানে বলছেন যে আমি তাকে ছেড়ে দিলাম, এটা পরিষ্কার বোঝা গেল যে তাকে ছেড়ে আমাকে চলে যেতে হলো। কোথায় দাঁড় করিয়ে রাখলাম? দরজায়, দরজার সামনে সে দাঁড়িয়ে থাকলো। আমি চলে গেলাম দূর, দূর বলে একটু ডট 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 দেওয়া, তারপরে দূরে বলে দাঁড়ি। তার মানে এই ডট ডট মানে হচ্ছে কবি তখনও হাঁটছেন বা এগিয়ে যাচ্ছেন, একটু একটু করে তার যে ঘর, সেই ঘর থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। এই যাওয়াটাকে ইঙ্গিত করে এই ডট ডট ডট, মানে চলতে থাকাকে। আর যখন গিয়ে তিনি অনেক দূরে গিয়ে পৌঁছালেন, সে পৌঁছানোটা এখানে দাঁড়ি, এই এইটার মধ্যে সেটার ব্যঞ্জনাটা ফুটে ওঠে। তো যখন তিনি কোথাও গিয়ে দাঁড়ালেন, সেটা দেখা গেল যে এই তার যে ঘর, দরজা, সেখান থেকে অনেক অনেক দূরে। এই হচ্ছে বিষয়। এখন এখানে এই ঘর বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে? দরজায় দাঁড় করিয়ে রেখে গেছে, তো দরজা বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসের দরজা? তো এখানে দরজা বলতে আসলে আমরা একটু আগে যেটা পড়েছি, যে আমি হচ্ছে এক দিক থেকে কবি নায়ক বা কথক, আর এক দিক থেকে ইনি হচ্ছেন দেশপ্রেমিক মানুষ। তো এই দেশপ্রেমিক একজন নাগরিক, তিনি তার দেশ ছেড়ে অনেক দূরে চলে গেছেন। তো এই দরজা, এটা হতে পারে যে দেশের যে সীমানা, সেই সীমানা থেকে অনেক দূরে চলে গেছেন, কিংবা এমন হতে পারে দেশের যে যেটা আর কি অন্তর্নিহিত অর্থ, দেশ বলতে যে আইডিয়াটা আমাদের সামনে ফুটে ওঠে, সেই আইডিয়া থেকে তিনি অনেকটা দূরে সরে যাচ্ছেন। আচ্ছা, সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। সে বলতে কে? সেই নারী, কিন্তু এখানে আমরা দেশ মাকেও বুঝতে পারি, আবার কবির সেই প্রিয় নারী, তাকেও ইঙ্গিত করতে পারি।
বলছেন যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। বলছে একটা কুকুর চলে গেল। আমরা একটা যে চিত্রকল্প পাই, চিত্রকল্প মানে হচ্ছে কবিতাতে একটা ছবি ফুটে উঠতে দেখি। তো এখানে ছবিটা কেমন, যে কবি হেঁটে আসছেন, ঘর ছেড়ে তিনি চলে যাচ্ছেন। এবার সেই ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে একটা নারী, আর কবি বলছেন যে একটা কুকুর চলে গেল, সামনে হয়তো রাস্তা, সেই রাস্তা দিয়ে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। তাহলে কুকুরটা চলে যাওয়া বলতে এখানে কি বোঝানো হলো এই কথাটার মধ্যে দিয়ে? আসলে কুকুর দুটো জিনিসকে ইঙ্গিত করে। এক হচ্ছে আমরা দেখব যে যখন চারিদিক শুনশান হয়ে যায়, সে রাতের বেলা হোক আর দুপুর বেলা হোক, তখন দেখা যায় যে রাস্তায় দু একটা কুকুর তারাই শুধু থাকে, কোনো মানুষের দেখা এই সময়টায় পাওয়া যায় না। তো কবি বলছেন সেই কুকুরটাও চলে যাচ্ছে, মানে একেবারেই তিনি যাকে রেখে যাচ্ছেন তাকে পুরোপুরি নিঃসঙ্গ অবস্থাতে রেখে যাচ্ছেন। মানে তার সামনে কোনো মানুষ তো নেই, এমনকি কোনো প্রাণীও আর থাকলো না, এই একটা অর্থে এটা ব্যবহৃত হতে পারে। আর একটা অর্থ হয়, সেটা হচ্ছে কুকুর হচ্ছে সবচেয়ে প্রভুভক্ত প্রাণী। আমরা জানি যে কত কুকুর এরকম আমরা দেখে থাকি যারা প্রভুকে বা মালিককে বাঁচানোর জন্য নিজের জীবনটাও বিসর্জন দেয়। এখানে আমরা আমি বলতে একটু আগে পড়েছি বা জেনেছি যে আমি হচ্ছি দেশপ্রেমিক একজন নাগরিক, যিনি তার দেশকে ভালোবাসেন। তো এখানে কবি কুকুর বলতে যে দেশপ্রেমিক নাগরিক, যে দেশকে এতটাই ভক্তি করে, শ্রদ্ধা করে, সেই দেশের জন্য সে চলে যাচ্ছে দূরে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে। এখানে আমরা জানি সেটা যুদ্ধের জন্য। তো এই অর্থেও আমরা কুকুর চলে যাওয়া এইভাবে ব্যবহার করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। হেঁটে গেল গির্জার এক নান, গির্জার এক নান সে হেঁটে যাচ্ছে। এইটা কি বোঝাতে চাওয়া হচ্ছে? গির্জা আসলে গির্জার নান হচ্ছেন খ্রিস্টান সন্ন্যাসিনী। তো একজন খ্রিস্টান সন্ন্যাসিনী তিনি তার সংসার ছেড়ে একটা সময় চলে যান গির্জাতে। অর্থাৎ সংসারের সঙ্গে তার সমস্ত যে যে পরিচয় বা তার যে সংযোগ সেটা শেষ হয়ে যায়, সেটা কেটে যায়। তো এখানে কবি বলছেন যে গির্জার এক নান চলে গেল, মানে এর থেকে বোঝাতে চাইছেন যে এই যে কবি নায়ক বা কথক, তিনি যে তার প্রিয় নারীকে ছেড়ে চলে যাচ্ছেন, এই চলে যাওয়াটা যেন অনেকটা ওই গির্জার নানের চলে যাওয়ার মতো, যে এই নারীর সঙ্গে এই মেয়েটির সাথে তার আর কোনোদিন মিলন ঘটবে না। নান যেমন সংসার ছেড়ে চলে যায় চিরদিনের জন্য, তেমনি এই কথক বা কবিনায়ক তিনিও তার এই প্রিয় নারীকে ছেড়ে চলে যাচ্ছেন। একজন দেশপ্রেমিক নাগরিক, তিনি তার দেশকে ছেড়ে চলে যাচ্ছেন, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি এখানে। বলছে এর ফল পরে কি হলো, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। দেখো বলছে, প্রথমে বলছে সপ্তাহ কেটে গেল। তাহলে সপ্তাহ কেটে যাওয়া মানে কি? প্রথমে যখন এরকম কেউ আমাদের প্রিয়জনেরা দূরে চলে যায়, তখন তার দূরে চলে যাওয়ার মুহূর্তে আমাদের খুব কষ্ট হয়, অনেকে কাঁদে, আমরা এটা দেখতে পাই। এবং তারপরে সে চলে গেলেই একটা অদ্ভুত শূন্যস্থান তৈরি হয়। সেই শূন্যস্থানে প্রথম দিন খুব কষ্ট, দ্বিতীয় দিনও কষ্ট, তৃতীয় দিন কষ্টের মাত্রাটা একটু কমতে থাকে। সময় আমাদের একটু একটু করে সেই প্রিয় মানুষগুলোর দূরে চলে যাওয়ার যে অভিঘাত, যে কষ্টটা, সেটা একটু একটু করে কমিয়ে দেয়, বা তাদের যে স্মৃতি, সেই স্মৃতিটাকেও আমাদের মন থেকে একটু একটু করে মুছে দিতে থাকে বা ধুয়ে দিতে থাকে। তো এখানে বলছে যে একটা সপ্তাহ কেটে গেল, এক সপ্তাহ হয়ে গেছে, সেই নারী সে প্রতীক্ষা করছে যে ও বোধহয় আসবে, কিন্তু সপ্তাহ চলে যাওয়ার পরে আবার একটা মাস চলে গেল, তারপর একটা বছর চলে গেল, অর্থাৎ অনেকগুলো দিন এবার চলে গেছে। এই যে একটা বছর চলে যাওয়া, এতে করে কি হয় যে একজন মানুষের প্রতি, একজন মানুষের জন্য অপেক্ষা করতে থাকার যে মুহূর্ত, সেই মুহূর্তটা যখন একটা বছর হয়ে যায়, তখন একটা বছর মানে একটা সাইকেল কমপ্লিট হওয়া। একটা সাইকেল বলতে আমরা জানি যে
বৈশাখ মাসে যদি আমাদের কোনো কিছুর জন্য অপেক্ষা থাকে বা কোনো একটা ভাবনা শুরু হয়, পরবর্তী বৈশাখ এসে গেলেই আর সেই ভাবনাটা ততটা জোরালো থাকে না। অর্থাৎ তখন যে যে স্বপ্ন বা যে কি বলা যায়, ইতিবাচক যে যে আশা, সেই আশাটা একেবারে কমে যায়। কিন্তু যতদিন না একটা সাইকেল কমপ্লিট হয়, মানে একটা বছর কমপ্লিট হয়, ততদিন পর্যন্ত আমাদের আশাটা বেঁচে থাকে। এই সাইকেলটা কখনো একদিনের হতে পারে। সকালবেলায় কেউ অপেক্ষা করছিল যে কেউ একজন আসবে, হ্যাঁ, এবার হতে পারে সে দুপুরের মধ্যে এলো বা বিকেলের মধ্যে এলো, তো আমরা অপেক্ষা করি সকালবেলায় যে বোধহয় আসবে, বোধহয় আসবে। এই যে আশা, এই আশাটা দুপুর পর্যন্ত কন্টিনিউ থাকে, দুপুরের পর বিকেল পর্যন্তও থাকে। কিন্তু যখন রাত হয়ে যায় তখন আস্তে আস্তে আশাটা কমে যেতে থাকে, এবং যখন রাত শেষ হয়ে আরেকটা দিন হয়ে যায় বা গোটা দিনটা শেষ হয়ে যায়, তখন সেই আশাটা একেবারেই ক্ষীণ হয়ে যায়। তো এইভাবে যখন আমাদের কোনো একটা কিছুর প্রত্যাশা একটা সাইকেল কমপ্লিট করে সময়ের, তখন সেই আশাটা অনেকটা কমে যায়। এখানে কবি বলছেন যে একটা বছর আমার ফিরে আসার যে আশা, সেই আশাটাকে একদম কমিয়ে দিল, এটাই কবি বলতে চাইছেন। এরপরে বললেন যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এই যে একটা বছর শেষ হয়ে গেল, একটা বছর শেষ হয়ে যাওয়াতে কি হলো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ মানে আমরা এখানে একটা ছবি দেখি, ধরে নেওয়া যাক কাল্পনিকভাবে এই সেই ঘর, যে ঘরের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে কবিনায়ক চলে গেছেন। মানুষ যখন হাঁটে, নিয়মিত যাতায়াত করে, তখন এই রাস্তাটা এখানে কোনো রকম আগাছা জন্মাতে পারে না, স্বাভাবিকভাবেই মানুষের প্রতি মুহূর্তে পায়ের ছাপ পড়ে। কিন্তু যখন এই রাস্তা দিয়ে মানুষের আনাগোনা বন্ধ হয়ে যায়, তখন আস্তে আস্তে এখানে ঘাস জন্মাতে থাকে, আগাছা জন্মাতে থাকে, এবং আরও দিন যত যাবে তত এইখানে যেরকম আগাছাগুলো অনেক বেশি ঘন, এখানেও আমরা সেই রকম আগাছার জঙ্গল দেখতে পাবো একটু একটু করে। তো কবি বলছেন যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে এই বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ মানে কবি যে এই পথ দিয়ে গেছিলেন, সেই স্মৃতিটুকুও শেষ পর্যন্ত মুছে দিল বৃষ্টি। আমরা জানি নরম মাটিতে হাঁটলে পায়ের ছাপ পড়ে, কিন্তু পরে বৃষ্টি হলে সেই পায়ের ছাপটা ধুয়ে যায় বা মুছে যায়। এখানে হাঁটলে কবির নিশ্চয়ই পায়ের ছাপ মোছার কথা ছিল না আক্ষরিক অর্থে। এখানে কবি বলছেন পায়ের ছাপ মানে তার চিহ্ন, তার উপস্থিতিবাচক চিহ্ন। অর্থাৎ এতগুলো দিন কেটে গেছে, আমরা এমনও হয় যে আমাদের প্রিয়জনেরা যারা মৃত্যুবরণ করেন, একদিন দুদিন আমরা প্রচণ্ড কষ্ট পাই, কিন্তু একটা বছর কেটে যাওয়ার পরে সেই প্রিয়জনের মৃত্যুজনিত শোকটাও আমাদের সহ্য হয়ে যায় এবং আমরা সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে থাকি। তো এখানে কবি সেটাই বলতে চাইছেন যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। তো বৃষ্টিটা কি? আক্ষরিক অর্থে আকাশ থেকে যে বৃষ্টি পড়ে, এখানে ঠিক সেই বৃষ্টির কথা বলা হয়নি। এখানে বৃষ্টি বলতে চোখের জল, কান্নার কথা বলা হচ্ছে। যে কান্না মানে আক্ষরিক অর্থেও চোখের জল নয়, কান্না বলতে আমরা তো মনে মনেও কাঁদি, অর্থাৎ আমরা যখন কষ্ট পাই, যখন মনে যন্ত্রণা হয়, তখন মনটা ক্ষতবিক্ষত হয়, আমরা মনে মনে কাঁদি। সেই কান্নাটা আমাদের চোখ দিয়ে জল হয়ে ঝরে পড়ে না, কিন্তু আমাদের মনের ভেতরে যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে থাকে, সেটা যারা অনুভব করতে পারেন তারা বুঝতে পারেন যে এই মানুষটা খুব কষ্টে আছেন বা ইনি মনে মনে কাঁদছেন। তো এখানে বলছেন যে কবি নায়কের জন্য প্রত্যাশা করেছিল সেই নারী, যে দীর্ঘদিন অপেক্ষা করতে করতে সে কতবার মনে মনে কেঁদেছিল, তার সেই কান্নাটা অবশ্য একটা সময় শুকিয়ে গেল, কারণ সময় এসে মুছে দিল সেই নারীর মনে কবির যে চিহ্ন বা কবির যে উপস্থিতি, সেটাকে একটু একটু করে কমিয়ে দিল, যদিও একেবারে শেষ করে দিল না, আমরা এটা জানি। এবার বলছে ঘাস জন্মালো রাস্তায়। ঘাস জন্মালো রাস্তায় মানে এই পথে যে আর কেউ আসে না, কবি নায়ক তো বটেই, অন্য কেউও আসে না, সেটাই এখানে বলতে চাইছেন, যে বড় নির্জন, একাকী, নিঃসঙ্গ একটা জীবনযাপন করছেন এই ঘরে যিনি আছেন। এরপরে বলছেন যে
এই যে 1 বছর চলে গেল, কি হলো, একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। মাথার উপর যেন পাথরের মতো বছর নেমে এলো। আমরা একজন মানুষ যখন দাঁড়িয়ে থাকি, তখন আমাদের মাথার উপর যদি একটা পাথর চাপা দেওয়া হয়, সেই পাথরটা ভারী হয়ে পড়ে আমাদের মাথায়। তারপরে যদি আরেকটা পাথর, তারপর আরেকটা পাথর, এইভাবে যদি বসানো হয়, একটা সময় পাথরের চাপে আমরা মিশে যাই মাটিতে। কবি বলছেন যে এই পাথর যেমন ওই মানুষটার উপরে পাষাণের মতো, মানে পাথর খুব ভারী হয়েছিল, ওই মানুষটা রাখতে পারছিল না এই পাথরের ভার, ঠিক তেমনিভাবে এই বছরগুলো, মানে শুধু একটা নয়, এখানে বলছে বছরগুলো, তার মানে একটু আগে 1 বছরের নিঃসঙ্গতা কথা ছিল, এখানে বলছেন বছরের পর বছর। কবির আশায় সে বসে আছে, কিন্তু কবি আর ফিরে আসছেন না, কবি নায়ক, সে আর ফিরে আসছেন না। তার এই না আসাটা সেই নারীর কাছে যেন পাথরের মতো ভারী হয়ে রয়েছে। বলছে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। বলছে যুদ্ধ এলো, যুদ্ধ মানবতাকে ধ্বংস করে, যুদ্ধ সমস্ত শুভ যা কিছু, কল্যাণকর যা কিছু, তাকে নষ্ট করে। তো যুদ্ধ এলো কিভাবে, এরকম প্রশ্ন আসতে পারে। তো যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কেন আগ্নেয় পাহাড় বলছে, আমরা এখানে দেখতে পাবো এইটা একটা আগ্নেয় পাহাড়, এবং এর মুখ থেকে লাভা মানে বেরিয়ে সেই লাভাটা এইভাবে সমতলের দিকে নেমে আসে, এবং সমতলে যা কিছু থাকে সব কিছুকে একদম তছনছ করে দেয়, একদম ধ্বংস করে দেয়। আমরা চাঁদের পাহাড় গল্প উপন্যাসে এরকম আফ্রিকার জঙ্গলে ভলক্যানোর ইরাপশনের আমরা পাই, ছবি পাই। তো এখানে কবি বলছেন যে যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, এবং সেটা কি করলো, শিশু আর বাড়িদেরকে খুন করলো। বলছে শিশু আর বাড়িরা খুন হলো। শিশুরা আমাদের সন্তান, তারা আমাদের ভবিষ্যতের প্রতীক, ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক। শিশুরা আমাদের স্বপ্নের প্রতীক, পিতামাতার স্বপ্ন বা সমাজের পূর্ববর্তী প্রজন্মের স্বপ্ন সেই শিশুদের মধ্যে বাস্তবায়িত হয়। তো কবি বলছেন যে এই যে যুদ্ধ এলো, যে যুদ্ধবাজরা এই যুদ্ধটা পরিচালনা করছেন, তাদের হাতে কি হলো, শিশুরা খুন হলো। অর্থাৎ শুধু আক্ষরিক অর্থেই রক্তমাংসের একটা শিশু মারা যাচ্ছে তাই নয়, কবি বলছেন আমাদের স্বপ্নটাকে তারা খুন করছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ সমৃদ্ধির যে সম্ভাবনা, সেটাকেও তারা খুন করে দিচ্ছে। শিশুটা নিষ্পাপ, পবিত্র, সেই সমস্ত যা কিছু মানবিক গুণ, সেটাকেও যেন খুন করে ফেলছে এই যুদ্ধবাজেরা। বাড়িরা খুন হলো, বাড়িরা, আসলে মূল কথা হচ্ছে বাড়িগুলো ভেঙে পড়লো, কিন্তু কবি এখানে খুন এই শব্দটা ব্যবহার করছেন। খুন কেন ব্যবহার করছেন, কারণ ভেঙে পড়ার মধ্যে নৃশংসতার যে ছবি ফুটে ওঠে, খুনের মধ্যে নৃশংসতার সেই ছবিটা আরো সুন্দরভাবে ফুটে উঠতে পারে। তাই এখানে বলছেন যে বাড়িগুলোও যেন খুন হয়েছে। বাড়ি কি, বাড়ি হচ্ছে শুধু ইট কাঠ পাথর দিয়ে তৈরি একটা ঘর নয়, বাড়ি আসলে আমাদের আশ্রয়, যেখানে আমরা শারীরিকভাবেও আশ্রয় নিই, এমনকি আমাদের আত্মিক আশ্রয়ের জায়গাও বটে। আমরা যে কোনো জায়গায় ঘুমাতে পারি, কিন্তু ভেবে দেখো যদি একটা রেল স্টেশনে আমাকে বলা হয় তুমি ঘুমাও এখানে, আমাকে খুব সুন্দর বালিশ টালিশ সবই দেওয়া হলো, কিন্তু আমরা ততটা স্বচ্ছন্দ হই না সেখানে। আমরা নিজের ঘরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, সেখানে এসে আমরা যদি মেঝেতেও ঘুমাই তবুও আমাদের মনে একটা তৃপ্তি তৈরি হয়। তো এখানে বাড়ি হচ্ছে সেই আত্মিক তৃপ্তির জায়গা বা সেই আত্মিক আশ্রয়ের জায়গা, দৈহিক আশ্রয়ের জায়গা তো বটেই। কবি বলছেন আমাদের দৈহিক আশ্রয় এবং আমাদের মানসিক আশ্রয়, এই দুটোকেই ধ্বংস করছে এই যুদ্ধ বা যুদ্ধবাজেরা। কিন্তু এরপরও বলছেন সেই মেয়েটির মৃত্যু হলো না। কবি বলছেন সেই যে মেয়েটা, তার কিন্তু মৃত্যু হয়নি। তো সেই মেয়েটার মৃত্যু হলো না, এখানে কেন বলছেন এই কথাটা, কেন বলছেন এই কথাটা? আমরা জানি যে একটু ভেবে দেখি, একটু আগে বলছিলাম যে মেয়েটা হচ্ছে মাতৃভূমি,
কবি বলছেন যে আমাদের মাতৃভূমি বেঁচে থাকে। আমাদের ভারতবর্ষে একটা সময় ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন চলছিল এবং লক্ষ লক্ষ আমাদের ভারতের দামাল সন্তানেরা তারা প্রাণ বিসর্জন দিয়েছিল দেশের জন্য। তাদের জীবনটা শেষ হয়েছে এই যুদ্ধ স্বাধীনতা সংগ্রামে, কিন্তু মাতৃভূমি বেঁচে আছে। কবি বলছেন যে মাতৃভূমি বেঁচে থাকবে। এখানে মাতৃভূমি বলতে শুধু যে স্বদেশ ভূমিকে বলছেন তাই নয়, বলছেন আমার হৃদয়ে স্বদেশ ভূমি চিরকাল বেঁচে থাকবে, এটাও বলতে চাইছেন। শুভ চেতনা, কবি বলছেন এই যুদ্ধ যতই আসুক না কেন, কিন্তু তাতে আমাদের মানুষকে হয়তো কিছুক্ষণের জন্য থমকে দেয়, মানে তারা থমকে রাখে বটে, কিন্তু শুভ চেতনা মানুষের মনে সেটা একেবারে শেষ হয়ে যায় না, মৃত্যু ঘটে না মেয়েটার, মানে শুভ চেতনা চিরকালের জন্য শেষ হয়ে যায় না। মানবতা তারপরও টিকে থাকে, মানুষের শুভ ইচ্ছা তারপরও টিকে থাকে। আমরা দেখেছি ইতিহাসে এরকম বড় বড় যুদ্ধ হয়েছে, তার মধ্যে সব থেকে বড় দুটো যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু তারপরও মানুষ এই শুভ ইচ্ছার জোরে আমাদের পৃথিবীটাকে আজও আবার সুন্দর করে তৈরি করছে। তো এই জন্য কবি বলছেন যে সেই মেয়েটির মৃত্যু হলো না, মানুষের শুভ ইচ্ছার মৃত্যু নেই। এখানে মেয়েটি বলতে আরেকটা জিনিস আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে এইটা হলো মানে স্প্যানিশ কবিতাটার ওই পৃষ্ঠার ছবি। এখানে বলা হয়েছে যে ই অ্যাকুয়েলা মুখের নো মারিয়া। এখানে মুখের হচ্ছে স্প্যানিশ ভাষায় এটার নাম অর্থ হচ্ছে ওয়েমেন, নারী, মহিলা, ভদ্র মহিলা যারা বিবাহিতা। অবিবাহিতা নারীদেরকে ইংরেজিতে মিস বলা হয়, যাদের নামের আগে সম্বোধন ব্যবহার করা হয়। তো স্প্যানিশে সেটাকে বলা হয় সেনোরিটা, আর ছোট্ট বালিকাদের ইংরেজিতে স্প্যানিশে বলা হয় নিনা। তো এখানে মুখের শব্দটাকেই কবি সচেতনভাবে ব্যবহার করেছেন। তার থেকে আমরা বুঝব যে এই নারী, ইনি একজন পরিণত বয়স্কা, একজন পূর্ণবয়স্কা নারী। তো এই মুখের শব্দটার মধ্যে দিয়ে মাতৃভূমি এই কনসেপ্টটাও খুব স্পষ্ট হয়ে ওঠে। মা, কারণ একজন নারীর তিনটে রূপ থাকতে পারে মেইনলি। একটা হচ্ছে শিশু, আমাদের সন্তান, আমাদের কন্যা সন্তান। দুই, স্ত্রী বা প্রেমিকা, যারা আমাদের সমকক্ষ। আর তিন, মাতৃস্থানীয়া। তো মাতৃভূমি ওই মাতৃস্থানীয়া নারীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মুখের শব্দটাও সেই মাতৃস্থানীয়া নারীর যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। তো যাই হোক, এরপর বলছেন যে সমস্ত সমতলে ধরে গেল আগুন। আমরা একটু আগে দেখেছিলাম যে ভলক্যানোর যে অগ্নুৎপাত ঘটে সেটা সমতলকে একদম পুরো তছনছ করে দেয়, আগুন ধরিয়ে দেয়। কবি এখানে সেই কথাটার রেশ ধরে বলছেন যে যে যুদ্ধ এসেছে আগ্নেয় পাহাড়ের মতো, সেই যুদ্ধে আমাদের সমতলে আগুন ধরিয়ে দিয়েছে। সমতলটা কি? সমতল হচ্ছে আমাদের পৃথিবীর বা যে কোনো দেশের সব থেকে প্রোডাক্টিভ জায়গা, যেখানে প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি হয়, যেখানকার মাটি উর্বরা শক্তি বেশি, যেখানকার মাটির, অর্থাৎ একটা দেশের যদি ভৌগোলিক এলাকা বলি, তাহলে সেই ভৌগোলিক এলাকার সবচেয়ে সমৃদ্ধ জায়গাটা হচ্ছে সমতল, যেখানকার মানুষের জীবনটা অনেক সহজ, কারণ সেখানে নদী থাকে, সেখানে ফসলের প্রাচুর্য থাকে, ইত্যাদি ইত্যাদি। জীবনযাত্রা অনেক সহজ সরল হয়। আর জীবনের ক্ষেত্রে যদি সমতল বলি, তাহলে বলতে হবে যে জীবনের যা কিছু শুভ মুহূর্ত, সেই মুহূর্তটা হচ্ছে সমতল। ভালোবাসার যে মুহূর্ত, সেই মুহূর্তটা জীবনের সমতল। আমাদের জীবনে নানা রকম উত্থান পতন আসে। এই উত্থান পতনের মধ্যে কখনো আমরা খুব রেগে যাই, কখনো আমরা খুব নরম ভাষায় কথা বলি, কখনো আমাদের মধ্যে রোম্যান্টিক বোধ জাগে, কখনো আমরা স্বামী স্ত্রী সন্তান পিতা মাতা নিয়ে খুব সুন্দর করে বেঁচে থাকি। তো জীবনের এই ভালো মুহূর্তগুলো, সেইগুলোকে সমতলের সঙ্গে তুলনা করা যায়। আর ভৌগোলিকভাবে সমতল হচ্ছে দেশের সবচেয়ে সমৃদ্ধ এবং সবথেকে
কাঙ্ক্ষিত জায়গা। কবি বলছেন যে আমাদের সেই সুন্দর জায়গাটা বা সুন্দর মুহূর্তটায় আগুন লাগিয়ে দিয়েছে এই যুদ্ধবাজেরা। আর এরপরে কবি বলছেন, কবি কমিউনিস্ট কবি ছিলেন, তো তিনি স্বাভাবিকভাবেই এই দেবতার যে তত্ত্ব সেই তত্ত্বে অতটা বিশ্বাসী ছিলেন না। এখানেও তার একটা ছবি উনি দিচ্ছেন। বলছেন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। আমরা জানি মন্দিরে দেবতাদের মূর্তি থাকে, তো সেই মূর্তিগুলো সাধারণত পাথরের, মাটির, মোমের ইত্যাদি ইত্যাদিভাবে, তো কাঠের, এইভাবে তৈরি হয় এবং তারা ওইভাবেই পড়ে থাকে। তাদেরকে এরকম দেখা যায় তারা বসে আছে বা তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এইরকম, এবং চিরকাল তারা ওইভাবে থাকে, চোখের পাতাটাও তাদের পড়ে না, যেহেতু ওটা তৈরি করা ভাস্কর্য। কবি বলছেন যে এরা যেন ধ্যানমগ্ন হয়ে রয়েছে। ধ্যানে ডুবে থাকা একজন মানুষের বৈশিষ্ট্য কি? এখানে যে বৈশিষ্ট্যটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে, যে মানুষটা ধ্যানে ডুবে থাকেন তার বাহ্যিক জগৎ নিয়ে কোনো ভাবনা থাকে না। কি হচ্ছে না হচ্ছে তার ভেতরে কিছু রিপারকশন তৈরি হয় না এর। কবি বলছেন এই দেবতাদেরও এই দেশের যে মানুষের ওপর এত অন্যায় অত্যাচার হচ্ছে, এই দেবতাদের তাতে কিছু যায় আসে না, ওরা ওই ধ্যানেই ডুবে থাকে। তো এই দেবতারা কি শান্ত, কারণ এরা চুপচাপ হয়ে গেছে, বসে আছে। হলুদ, হলুদ কেন? দীর্ঘদিন একটা জিনিস থাকলে আস্তে আস্তে তার রংটা বিবর্ণ হয়ে যায়। আমরা জানি কাগজ দীর্ঘদিন থাকলে হলদে হয়ে যায়, গাছের পাতা দীর্ঘদিন পরে হলদে হয়ে যায়। হলুদটা হচ্ছে আসলে জীর্ণতার প্রতীক। কবি বলছেন এই দেবতারা এই কারণে এরা চুপচাপ, কারণ পাথরের তো, এই কারণে এরা শান্ত। আর এরা দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে এরা বেঁচে আছে, তাই দীর্ঘদিনের বলে এরা জীর্ণতায় হলুদ। বলছে যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, এবার উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। যুদ্ধ এই দেবতাদেরকেও রক্ষা করলো না, বাঁচতে দিল না। মন্দিরে এসে একটা বোমা পড়লো এবং তাতে এই দেবতারা টুকরো টুকরো হয়ে মন্দির থেকে ছড়িয়ে পড়লো। অর্থাৎ এই দেবতারা নিজেদেরকেও বাঁচাতে পারেননি, মানুষকে তো বাঁচাতে পারেনি। বলছেন তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা যেন ধ্যানে ডুবেছিল, যেন তারা স্বপ্ন দেখছিল। স্বপ্ন শব্দটাকে কবি কেন ব্যবহার করেছেন? আসলে স্বপ্নের সাথে বাস্তবতার একটা বৈপরীত্যের সম্পর্ক আছে। যুদ্ধ চলছে, এটা বাস্তব। মানুষের মধ্যে মহামারী, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা, এটা বাস্তব। মানুষের সামনে আসার প্রতিদিনের নতুন নতুন চ্যালেঞ্জ, এটা বাস্তব। কিন্তু কবি বলছেন যে এই দেবতারা এদের এই বাস্তবতা স্পর্শ করে না, কারণ মানুষের সামনে যদি যুদ্ধ আসে দেবতারা বাঁচায় না, বাঁচায় সৈনিকেরা। যদি কোনো বড় মহামারী আসে তাহলে এই দেবতারা বাঁচায় না, বাঁচায় আমাদের প্যারামেডিক্যাল ফোর্স, আমাদের ডাক্তার, নার্স, এরা। তো কবি বলছেন যে আর ফলত বাস্তব যন্ত্রণা থেকে দেবতারা আমাদের মুক্ত করতে পারে না, এরা যেন স্বপ্নের জগতে থাকে। আমরা সবাই স্বপ্নে দেখি দেবতারা আমাদের বাঁচাবেন, কবির ভাষায় এটা, কিন্তু আসলে দেবতারা বাঁচাতে পারেন না, তারা নিজেরাও বাঁচতে পারেন না। তাই বলছেন যখন এই যুদ্ধ এসে তাদেরকেও টুকরো টুকরো করে দিয়েছে, তখন তাদের এই স্বপ্ন দেখার ঘোর কেটে গেছে, অর্থাৎ তারাও চরম বাস্তবতার মুখোমুখি হয়েছে। এই হলো বিষয়। এখানে কবি একটা জিনিস আমাদের একটু ইঙ্গিত করতে চাইছেন, সেটা হচ্ছে দেবতারা স্বপ্ন দেখতে পারলো না, দেবতারা কিন্তু আমাদের স্বপ্ন দেখায়ও। মানুষ স্বপ্ন দেখে যে দেবতারা তাদের রক্ষা করবে। কবি বলছেন যে এটা তুমি আশা করো না। কেন? কারণ তারা নিজেরাই তো স্বপ্ন দেখতে পাচ্ছে না, তোমাকে আর কি দেখাবে। এরপরে কবি একটু স্মৃতিমেদুর হয়ে পড়েছেন। বলছেন সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। তার শৈশবের বাড়ি, সেই মিষ্টি বাড়ি, বাড়িটার সম্পর্কে বিশেষণ ব্যবহার করেছেন মিষ্টি। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বাড়িটা তার কাছে কত প্রিয়, কত আদরের। বলছেন সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। ঝুলন্ত বিছানা আমরা জানি শৈশবে বেশিরভাগ সময় এটা হয় যে সন্তানকে ঝুলন্ত বিছানায় ঘুম পাড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন, কখনো কাপড় বেঁধে, কখনো গাছের ডালে, কখনো ঘরে সিলিংয়ের সঙ্গে বেঁধে, কখনো এরকম হয় যে আজকালকার দিনে যেমন অনেক এরকম শোয়ার জন্য ইনস্ট্রুমেন্ট কিনতে পাওয়া যায়,
তো সেগুলোতে শুইয়ে দেওয়া হয় বাচ্চাদের। তাই বলছেন, আমি সেই ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে বলছেন যে গোলাপি গাছ, একটা গাছ, গাছ সেটা গোলাপি, গোলাপিটা আসলে কি স্বপ্নের প্রতীক। ছোটবেলায় আমাদের দেখবে খুব রং বেরঙের জিনিস ভালো লাগে। আমাদের একটা জামা যদি গায়ে দিই ছোটবেলায়, বাচ্চারা যখন, একটা বাচ্চাকে যদি সামনে দেওয়া হয় যে একটা খুব ভালো জামা, যে জামাটা রং বেরঙের নয় কিন্তু খুব তার কাপড়টা খুব ভালো, কিংবা বল, কিংবা অন্য কোনো খেলনা, কিংবা জুতো, যাই দেওয়া হোক না কেন, ব্যাগ, বাচ্চারা ওই কালারফুল জিনিসগুলো পছন্দ করে এবং তার মধ্যে পিঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ কালার। তো বলছেন যে সেই বর্ণরঙিন শৈশব, বলছেন ছড়ানো করতলের মতো পাতা, কি অদ্ভুত কথা, পাতা, গাছের পাতা, সেটা বলছেন ছড়ানো করতলের মতো। আমরা একটু ছবি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাতা আর এই হচ্ছে করতল। পাতার এই যে মনে হচ্ছে যেন এটা ছড়ানো করতলের মতো, আঙুলগুলো যেন এভাবে রয়েছে। এখানে কি বলতে চাইছেন আসলে কবি? একটু আগে বলছেন গোলাপি গাছ, হ্যাঁ, গোলাপি গাছ, এটা আক্ষরিক অর্থে আমাদের ঘরের বাইরে যে গাছ হয়, আর গভীর অর্থে আমাদের মা। বলছেন মা এই যে যেভাবে শিশুকে ধরে রাখে, এই পাতা, হাতের পাতায় আমরা দেখতে পাই এইভাবে মা শিশুকে ধরে রাখে। শিশুর কাছে ওটা চরম আশ্রয়ের একটা মুহূর্ত। তাই বলছেন কবি স্মৃতিমেদুর হয়ে সেই শৈশবে ফিরে গেছেন, বলছেন সেই ছড়ানো করতলের মতো পাতা। এরপর বলছেন যে চিমনি, চিমনি কি? এই হচ্ছে আমাদের চিমনি। আমরা জানি যে ইউরোপিয়ান বাড়িগুলোতে বা পরবর্তীকালে ইউরোপিয়ান স্টাইলে আমেরিকার বাড়িগুলোতেও দেখা যায় যে এইরকম একটা চিমনি থাকে, কারণ ওই জায়গাগুলো তুলনামূলকভাবে অনেক বেশি ঠান্ডার জায়গা। স্বাভাবিকভাবেই ওখানে ঘরে গরম রাখতে হয়, তার জন্য ঘরের ভেতরে আগুন জ্বালানো হয়, বা রান্নাঘরেও বটে। তো সেটার ধোঁয়াটা ওপরের দিকে বের করে দেওয়ার জন্য এরকম চিমনি ব্যবহার করা হয়, ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা প্রায় সব বাড়িতেই। তো কবি এই তার বাড়ির যে ছোট ছোট অনুষঙ্গ, সেই অনুষঙ্গগুলোকে এখানে ব্যবহার করছেন। তো বলছেন যে চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জল তরঙ্গ। অ্যাকচুয়ালি স্প্যানিশে মূল কবিতাতে এটা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মারিম্বাস, মারিম্বাস হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। এই মারিম্বাসটা, এটাকে বাংলাতে কবি এখানে আমাদের নবারুণ ভট্টাচার্য এটাকে করেছেন জল তরঙ্গ। তো মারিম্বাসটা হচ্ছে এই, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মারিম্বাস, আর এই হচ্ছে জল তরঙ্গ বাংলাতে। তো যাই হোক, আমরা এটা একটু দেখে নিই। মোদ্দা কথা হচ্ছে কবি বলতে চাইছেন যে আমার শৈশবে আমি যে ঘরে থাকতাম সেই ঘরে এই জিনিসগুলো ছিল, সেইগুলো সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মানে আমার শৈশবের স্মৃতিটাকেই এই যুদ্ধবাজেরা নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এরপর বলছেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। একটা সময় শহর ছিল, সেখানে শুধু কয়লা রয়েছে, অর্থাৎ পুড়িয়ে দিয়েছে শহরটাকে, বাড়িঘরকে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। এখান থেকে প্রশ্ন হতে পারে যে যেখানে ছিল শহর সেখানে কি হলো? এই কাঠ কয়লা এগুলো ইম্পর্ট্যান্ট। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, এখানে প্রশ্ন হবে কিসের মাথা? তো এক তো হবে যে যে দেবতারা ভেঙে চুরমার হয়ে পড়ে রইল, সেই দেবতাদের, ওটা তো পাথরের তৈরি, সেই মূর্তির মাথা আর কি চূর্ণ বিচূর্ণ হওয়া। আবার আরেকটা অর্থ এরকম যে মানুষগুলো যে মারা গেছে, এই মানুষগুলোর শরীরে আর প্রাণ নেই, ফলে এই মানুষগুলো যেন পাথরের মতো নিষ্প্রাণ হয়ে গেছে। তো সেই মৃতদেহের কথাও এখানে বলা হতে পারে। আর বলছেন কি রক্তের একটা কালো দাগ, চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষ মারা গেছেন। কালো দাগ, কালো দাগ মানে কি? রক্তটা যখন একটু সময় পেরিয়ে যায় তখন রক্তের রংটা কালো হয়ে যায়, অর্থাৎ কালো রক্ত মানে টাটকা রক্ত নয়, বেশ কিছুদিন হয়ে গেছে। কবি বলতে চাইছেন যুদ্ধটা দীর্ঘদিন ধরে চলেছে, তো তখন তো আর কেউ ওই রক্ত টক্ত দেখার সময় সুযোগ পায়নি। কিন্তু পরে যখন যুদ্ধ থেমে গেছে,
তখন চারিদিকটায় দেখা যাচ্ছে যে সেখানে এখানে সেখানে এইসব পড়ে রয়েছে, এদিকে সেদিকে রক্ত লেগে রয়েছে, সেই রক্তটা কালো হয়ে গেছে। আর আরেকটা ভাবেও কালোটাকে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে কালো আসলে কলঙ্কের প্রতীক। এই যুদ্ধবাজেরা যা করেছে সেটা যেন মানব সভ্যতার কাছে কলঙ্ক স্বরূপ, এরা যেন মানব সভ্যতায় কলঙ্ক লেপে দিয়েছে এটা। এরপর কবি বলছেন যে যুদ্ধের পরে এই দৃশ্যগুলো আমরা দেখলাম, কিন্তু এর পাশাপাশি আরও একটা দৃশ্য, সেই মেয়েটি আমার অপেক্ষায়, এখনো সেই মেয়ে মারা যায়নি। তো প্রশ্ন হচ্ছে মেয়েটা কেন অপেক্ষায়, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। আমরা এখানে দেখি একটু কেন অপেক্ষায়। মেয়েটাকে মাতৃভূমি অপেক্ষা করছে কার? মাতৃভূমি ছেড়ে দূরে চলে গেছে যেসব দেশপ্রেমিক নাগরিক তাদের। মাতৃভূমি কার অপেক্ষায় আছে? শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। মাতৃভূমি একটা ভৌগোলিক আইডিয়া, কিন্তু সেই ভৌগোলিক একটা ভূখণ্ডের কোনো মূল্য নেই যদি সেখানে মানুষ না থাকে। কেমন মানুষ? বলছেন মাতৃভূমির কাছে সেই মানুষগুলোই গুরুত্বপূর্ণ যে মানুষগুলো হবে দেশপ্রেমিক, যে মানুষগুলো হবে শুভবুদ্ধি সম্পন্ন, তারাই তো মাতৃভূমির সম্পদ। তাই মাতৃভূমি অপেক্ষা করে থাকে এই মানুষগুলোর আশার। আর শুভ চেতনা, মানবতা, মানুষের শুভ ইচ্ছা, এগুলোও মেয়েটার প্রতীক। বলছেন এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো, শুভ চেতনা, মানবতা, মানুষের ইচ্ছে, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এবং এগুলো এক একটা ইতিবাচক আইডিয়া, ধ্বংসাত্মক নয়। তো এই আইডিয়াগুলো অপেক্ষা করে আছে, এই আইডিয়াগুলোর এমনি কোনো মূল্য নেই। কখন এর মূল্য আছে? যখন এই আইডিয়াগুলো কোনো কায়া মানে কোনো দেহে উপস্থাপিত হয়। তার মানে এই যে মানুষ, এই যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, এই মানুষটার ভেতরে এই শুভ চেতনা থাকলে তবে শুভ চেতনা রিয়েলিটি পায়, বাস্তবতা পায়। এই আইডিয়াগুলো তখন বাস্তব প্রয়োগের উপযোগী হয়। তাই এই আইডিয়াগুলো যেন অপেক্ষা করছে এই মানুষগুলোর, যাদেরকে আশ্রয় করে এই আইডিয়াগুলো এই পৃথিবীতে টিকে থাকবে। তাই কবি বলছেন যে মেয়েটির মৃত্যু হলো না, মানে মানুষের ভেতরে যে শুভ চেতনা, শুভবোধ, মানবতা, এটার কখনো মৃত্যু ঘটে না। এখন নাম হচ্ছে অসুখী একজন। তো প্রশ্ন হতে পারে যে এই অসুখী আসলে কে? আমরা এর উত্তর খুঁজব এভাবে। বলছে মেয়েটা অসুখী হতে পারে, আমিও অসুখী হতে পারি। তো এখানে বলছেন যে অসুখীকে আমরা এই সিদ্ধান্তে আসব যে মেয়েটি অসুখী। কেন? কারণ সে তার প্রিয় মানুষটার অপেক্ষায় বসে আছে। সেই প্রিয় মানুষটাকে দূরে যেতে হয়েছে এই যুদ্ধবাজদের জন্য। তাদের মিলন হচ্ছে না, তাদের যে শুভ স্বপ্ন, সেই শুভ স্বপ্নে তারা বাঁচতে পারছে না। মাতৃভূমি তার ভালো সন্তানদের নিয়ে সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারছে না। তাই মেয়েটি অর্থাৎ মাতৃভূমি অর্থাৎ শুভ চেতনা, এরা অসুখী। কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে শুভ বোধ, ভালো কিছু টিকতে পারছে না, বরং চারিদিকে খারাপ কিছু ঘটছে। আবার একদিকে কবি নায়ক মানে সেই দেশপ্রেমিক নাগরিক, সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষটা, তিনি অসুখী। কেন? কারণ তাকে তার মাতৃভূমি ছেড়ে, তার প্রিয় নারীকে ছেড়ে চলে আসতে হয়েছে। শুধু তাই নয়, তাদের শৈশবের স্বপ্নভূমিটা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের শিশুরা, তাদের বাড়ি, আশ্রয়, তাদের ভবিষ্যৎ সবটা ধুলোয় মিশে গেছে। এই সব কারণে তারা অসুখী। আর বৃহত্তর অর্থে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অর্থাৎ পৃথিবীর যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই রকম ধ্বংসাত্মক পরিস্থিতিতে একেবারেই সুখী হতে পারেন না। আমরা অনেক দূরে থেকে, সময়ের দিক থেকেও অনেক দূরে থেকে, এমনকি ভৌগোলিক দিক থেকেও অনেক দূরে থেকে এই কবিতাটা পড়ছি, কিন্তু আমরা অনুভব করি যে আগে যে ধ্বংসাত্মক ঘটনাগুলোর উল্লেখ রয়েছে সেই ঘটনাগুলো আমরাও ভালোবাসি না,
এই ঘটনাগুলোর কথা ভাবলে আমাদেরও কষ্ট হয়। তাই কবি বলছেন যে অসুখী আসলে পৃথিবীর সব জায়গারই শুভ চেতনা সম্পন্ন মানুষ, কারণ তারা চোখের সামনে শুধু ধ্বংসটাকেই দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো এক হতে পারে যে লাইন বাই লাইন আসতে পারে, যেটা একেবারেই তথ্যমূলক। তো সেখানে আমাদের কোনো কষ্ট হবে না, কারণ আমরা বারবার কবিতাটা লাইন বাই লাইন পড়ব। আর যেখানে যেখানে একটু তাৎপর্যের ওপরে প্রশ্ন আসে, মাধ্যমিকেও আসে, আবার এসএলএসটিতে তো আরও বেশি করে আসতে পারে, যেখানে বোধমূলক প্রশ্ন থাকে, বুঝে উত্তর দিতে হয়, অন্তর্নিহিত অর্থটা সেখানে অপশানে থাকে, সেখানেও আমরা এই ব্যাখ্যার থেকে সেই জায়গাগুলো খুঁজে নিতে পারি। আর মাধ্যমিকের ক্ষেত্রে যে 3 নম্বরের প্রশ্ন আসে, তার কিছু প্রশ্ন আমি পিডিএফ আকারে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরে একটা সময় দিয়ে দেব। সবাই ভালো থেকো। পরের দিন অন্য কোনো টেক্সটের ওপরে বা অন্য কোনো বিভাগে আলোচনা হবে।